মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিল্লির জনতার যে আশীর্বাদ তার প্রতিফলন। আর আমি যখন রাজনীতিতে ছিলাম না, 2014-তে আমি দিল্লিতেই ছিলাম, 98-এ আমি দিল্লিতে চলে এসেছিলাম। কেজরিওয়ালের যখন উদয় হচ্ছিল আমি জানতাম কেজরিওয়াল ইজ এ কমপ্লিটলি কমিউনিস্ট মানসিকতার ব্যক্তিত্ব। দিল্লির মানুষ বুঝতো না ওকে। আমার তখন থেকে একটা মনের মধ্যে ছিল, তখন আমি রাজনীতি ছিলাম না, মনের মধ্যে ছিল তো ওকে একবার এই লোকটাকে, একটা ফ্রড লোক, এটাকে হারাতে হবে। বাই দ্য ওয়ে এবার মাননীয় অমিত ভাই শাহ মোদীজি আমাকে কেজরিওয়ালের সিটটা আমার কাছেই ছিল। তো একদিক দিয়ে ত্রিপুরশ্রী মায়ের আশীর্বাদ, ত্রিপুরা মানুষের যে বিশ্বাস আমার মধ্যে রয়েছে সেটা কাজ করে, আমি পজিটিভিটির সঙ্গে কাজ করি, নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করি। আর অমিত ভাইয়ের রণকৌশলে কাজ করেছি আমরা সবাই মিলে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে দিল্লিটা আমাদের রাজধানী, ক্যাপিটাল। আমাদের বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রী হয়, দিল্লি কোনো পূর্ণ রাজ্যও নয়। কিন্তু বাইরে যখন যাই আমি দেখি, আমি বিদেশে যেখানে যাই, ভারতের প্রাইম মিনিস্টার দিল্লির চিফ মিনিস্টারকে সবাই জানে। তো দিল্লির চিফ মিনিস্টার এমন একটা ফ্রড ব্যক্তি আর এমন একটা মিথ্যে কথা বলা ব্যক্তি থাকা উচিত ছিল না। আর সেটাই হয়েছে। আর দিল্লিটা বিশেষ করে ভারতের রাজধানীটা মুক্তি হলো ওর মিথ্যাচারীর থেকে। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিল্লিতে একটা ভালো সরকার হবে, দিল্লিতে বিকশিত দিল্লি তৈরি হবে এবং দিল্লিটাকে সুন্দর দিল্লি রচনা করা বা এজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, এটা প্রত্যেকের জন্য দরকার। আর সেটাই হবে। আমি আশা করি দিল্লি এক নতুন জায়গাতে পৌঁছবে। পরপর কয়েকটি রাজ্যের ফলাফল বিজেপির অনুকূলে বা বিজেপি সেখানে জয়ী হয়েছে। গোটা দেশের গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর ফলাফল নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, স্বাভাবিকভাবে মিথ্যে একবারই চলে। 2024-এর লোকসভা ইলেকশনে কংগ্রেস আর এনডি গঠবন্ধনে মিথ্যে কথা বলে সংবিধান চেঞ্জ করে দেবে, SC/ST রিজার্ভেশন শেষ করে দেবে, এগুলো বলে ঘাবড়িয়ে লোকেদের কাছ থেকে ভোটটা এনেছিল। আর সেটার জবাব SC/ST সমাজের আমার ভাই বোনরা হোক আর ভারতবর্ষী হোক, হরিয়ানা থেকে স্টার্ট করেছে, আর হরিয়ানার পরে মহারাষ্ট্রের পরে দিল্লি। তো যারা যারা এই মিথ্যাচার করেছে এদের সবাইকে শাস্তি পেতে হবে। আর জনতা ইলেকশনের মাধ্যমে তা বুঝিয়ে দেন এবং কেজরিওয়ালকে তার জবাব দিয়েছে, শরদ পাওয়ারকে মহারাষ্ট্রে দিয়েছে, কংগ্রেসকে মহারাষ্ট্রে দিয়েছে, তো হরিয়ানাতে কংগ্রেসকে দিয়েছে। তো স্বাভাবিকভাবে মিথ্যা একবার চলে, মিথ্যা বারবার চলে না। আর নরেন্দ্র মোদী ডেভেলপমেন্ট করেছেন। ভারতবর্ষে একটা পিছিয়ে পড়া দেশ করে দিয়েছিল কংগ্রেসীরা 10 বছর শাসনকালে। সেই ফ্রাজিল ফিফথ ইকোনমি থেকে টেনে সেটাকে ফিফথ বেস্ট ইকোনমিতে নিয়ে যাওয়া চারটিখানি কথা না। আজকে ভারতবর্ষের বাজেট 50 লাখ কোটি টাকার উপরে নরেন্দ্র মোদী করেছে। এবারে বাজেটও 11% যে আমাদের লাস্ট বাজেট 2023-24-25 এর চাইতে বাড়িয়েছে। আর চারিদিকে ইনফ্রাস্ট্রাকচার হোক, জব অপরচুনিটি হোক, সব দিকেই কাজ করছে। আর এই দেখুন এবার যেমন বাজেটটা করে সবাই ওই 12 লাখ টাকার দিকে তাকিয়ে থেকে 12 লাখ ট্যাক্স ফ্রি করেছে। এই বাজেট সবচেয়ে বড় দিক হচ্ছে যে অ্যাটমিক এনার্জির জন্য 20,000 কোটি টাকা রেখেছে। রাজ্যগুলিকে ডেভেলপ করার জন্য আলাদা ফান্ড একটা, যেটা মানে 50 বছর যাবত ইন্টারেস্ট দিতে হবে না, 1.5 লাখ কোটি টাকা ফান্ড রেখেছে ফেডারেল সিস্টেমকে মজবুত করার জন্য। তো এগুলো নরেন্দ্র মোদী করছে, মানুষ বোঝে, সময় লাগে একটু। 2024-এ যাই হয়েছে, কিন্তু মানুষ তার এই যে রেজাল্ট এখন আসছে তারই প্রতিক্রিয়া দিচ্ছে। কারণ মানুষকে একবার ঠকানো যায়, বারবার ঠকানো যায় না। আপনি কি মনে করেন যে এবারের যে কেন্দ্রীয় বাজেট কয়েকদিন আগে পেশ হলো, ঠিক তারও একটা প্রভাব দিল্লির এই নির্বাচনে পড়েছে? আর নিশ্চিত থাকবে না। দিল্লির মানুষ তো দেখে, মিডল ক্লাসের জন্য, যে কোনো সরকারি মিডল ক্লাসের জন্য তেমন একটা কোনো কিছু করতে চায় না। নরেন্দ্র মোদী হাত খুলে মিডল ক্লাসের জন্য এবার করেছেন 12 লাখ টাকা পর্যন্ত ফ্রি। তাতে ত্রিপুরাতে বড় মাত্রার সরকারি কর্মচারী আছে, আপনি জানেন তো। সমস্ত মোটামুটি 1 লাখ টাকা, যারাই 1 লাখ টাকার আপ টু 1 লাখ টাকা যাদের স্যালারি আছে, এরা সবাই ইনকাম ট্যাক্সের বাইরে চলে গেছে। তো স্বাভাবিকভাবে এটা মিডল ক্লাসকে সাহায্য করে। আর তার সঙ্গে সঙ্গে যারা গরিবী রেখার নিচে আছে তাদের জন্য তো আগেই নরেন্দ্র মোদী 81 কোটি মানুষের জন্য ফ্রি চাউলের ব্যবস্থা করে রেখেছে, পার ব্যক্তি 5 কিলো করে। তার উপরে বিভিন্ন
জীবনযাপন করার জন্য হেলথ থেকে নিয়ে সব ফ্যাসিলিটি দিয়ে যাচ্ছে। তো মোদিজি সবার জন্যই করছেন। অনেকে প্রশ্ন তুলে কর্পোরেট সেক্টরের জন্য বাজেটের কত পার্সেন্ট আছে? কিছু নেই। সব আমি বললাম না 50 লাখ কোটি টাকার যে বাজেট, তার মধ্যে আপনি স্কিমগুলো তুলে দেখুন, জল জীবন মিশন হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক, সড়ক যোজনা হোক, ন্যাশনাল হাইওয়ে হোক, সব তো তার মধ্যেই চলে গেছে। আর একটা বড় অংশ ডিফেন্সে থাকে। তো মোদি ভারতবর্ষে নতুন জায়গা নিয়ে গেছে, আর দিল্লির জনতা বুঝে গেছে। দেখুন এবার আমি 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 অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, আমি হোক, আপনি হোক, ত্রিপুরার সমস্ত মানুষ হোক, সবার অধিকার আছে দিল্লির মধ্যে। তো দিল্লিটা সুন্দর হোক, দিল্লিটা সুস্বাস্থ্যের অধিকারী হোক মানুষরা, সেটা সবাই চায়। আমাদের সবাইকে এক না কোনো কারণে দিল্লিতে একবার আসতে হয়। সেটা আমাদের গর্ব, আমাদের ক্যাপিটাল, আমাদের ঐতিহ্য। সেটাকে কেজরিওয়াল শেষ করে রেখেছিল। আজকে দিল্লি পাপমুক্ত হলো কেজরিওয়াল থেকে। আর একটি প্রশ্ন সকলেই করছেন, বিভিন্ন মহল থেকে উঠছে, ইন্ডিয়া জোট নিয়ে আপনার কি বক্তব্য ঠিক আজকের দিনে? ইন্ডি গঠবন্ধন, ইন্ডিয়া জোট নিয়ে আপনার কি দেখুন, ইন্ডিয়া গঠজোট নাই, ইন্ডি বলি আমি এদেরকে। ইন্ডি গঠবন্ধনের কোনো অস্তিত্ব নেই এখানে। তো ইন্ডি গঠবন্ধন তো আমাদের পার্টি আর কংগ্রেস তো এখানে লড়েছে আলাদা আলাদা। গঠবন্ধন কোথায়? এরা হচ্ছে সুবিধাবাদী আর পরিবারবাদী। এরা সবগুলি দেখুন, ইন্ডি গঠবন্ধন যারা আছে পরিবারবাদী। রাহুল গান্ধী, গান্ধী পরিবার, তারপর মমতা ব্যানার্জি, মমতা পরিবার ভাতিজাকে নিয়ে, তারপর আপনি ওখানে মোলায়েম সিং এর ছেলে অখিলেশ পরিবার, আপনি ওখানে তামিলনাড়ু চলে যান, ডিএমকে স্টালিন পরিবার। শুধু পরিবারকে নিয়ে, দেশকে নিয়ে কোনো গঠবন্ধন করেনি। এরা পরিবার নিয়ে গঠবন্ধন করেছে, আর পরিবারের গঠবন্ধন কোনোদিনই দেশের হিসাব হয় না। আর সেটা আজ দিল্লিতে প্রমাণিত। পরবর্তী পদক্ষেপ কিংবা পরবর্তী টার্গেট কি পশ্চিমবঙ্গ? হ্যাঁ, ও তো স্বাভাবিক। পশ্চিমবঙ্গকে মানুষকে বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গতে যেভাবে উনি রাজ্য চালাচ্ছেন সেভাবে ওইভাবে কোনো একটা রাজ্য চলে না। ওনার যে এই মানে এক জাতীয় ভাবনা, এটা মানে বাংলার জন্য নাশ নিয়ে আসছে। তো সবাই বাংলাকে মুক্তি করতে হবে, কালীঘাটকে মুক্তিই করতে হবে। কারণ ওনার হাতে তো দেওয়া যেতে পারে না, উনি তো ওটাকে পাকিস্তান বানিয়ে ছেড়ে দেবেন। তো সেইভাবে আমরা করব, বাংলার মানুষকে সঙ্গে নিয়ে। বাংলার মানুষ বুদ্ধিজীবী, বাংলার মানুষ ভবিষ্যৎকে চেনে। নিশ্চিত বাংলার মানুষ সেই দিশাতে কাজ করবে।